আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যারা লাইভ ক্লাস অলরেডি চলে এসেছো, খুব দ্রুত আজকের লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও। তোমার এই লিংক পেয়ে যাতে স্টুডেন্টরা চলে আসতে পারে এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ঠিক আছে, তোমাদের প্রথম কাজ হবে মেসেঞ্জার গ্রুপ, যত মেসেঞ্জার গ্রুপ আছে সবগুলো মেসেঞ্জার গ্রুপে আজকের লাইভ ক্লাস লিংকটা কপি করে ওইখানে পেস্ট করো এবং ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করো। মেসেঞ্জার গ্রুপে একটু করে কাইন্ডলি সবাই দিয়ে দাও, বিকজ মেসেঞ্জার অনেক স্টুডেন্ট থাকে তাদের জন্য। আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ইনশাল্লাহ আমরা শুরু করে দিব। আজকে একটা ক্লাসে আমরা চেষ্টা করব অনেক কিছু পড়ানোর, বিকজ আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো শুরু করি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে খেয়াল করো সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওপেন কোর্স কেমিস্ট্রি, তোমাদের প্রাণের একটা কোর্স, ওপেন কোর্স কেমিস্ট্রি। আজকে আমাদের চ্যাপ্টার 4 লেকচার 9। আজকে কি পড়াবেন? আজকে আমরা অনেকগুলো টপিক কভার করব। সো টুডেস টপিক, আজকের টপিক হবে, লিখে রাখো আজকের টপিক কি কি। আজকে আমরা ইনশাল্লাহ কভার করার ট্রাই করব। নাম্বার 1, একদম প্রথমে আমরা কভার করব আজকে কি কভার করব? একদম প্রথমে কভার করব আজকের ক্লাসে আমরা সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি, ওকে। নাম্বার 2, তারপরে ক্লিয়ার করব সক্রিয়ণ শক্তির পরে আরহেনিয়াসের সমীকরণ, আরহেনিয়াসের সমীকরণ। তারপর আজকের ক্লাস ইনশাল্লাহ পড়াবো তোমাদেরকে বিক্রিয়ার হারের উপর, বিক্রিয়ার হারের উপর নিয়ামকের প্রভাব। একটা নিয়ামক আছে আর একটা প্রভাবক আছে। নিয়ামকের প্রভাব আর একটা হচ্ছে প্রভাবকের প্রভাব। সো দুইটা টার্ম আছে এখানে। একটা টার্মের নাম হচ্ছে নিয়ামকের প্রভাব আর একটা হচ্ছে বিক্রিয়ার হারের উপর প্রভাবকের প্রভাব। এই আজকের ক্লাস ইনশাল্লাহ আমরা এই টপিকগুলো কভার করার ট্রাই করব। সক্রিয়ণ শক্তি, আরহেনিয়াসের সমীকরণ, বিক্রিয়ার হারের উপর নিয়ামকের প্রভাব এবং প্রভাবকের প্রভাব। তো সক্রিয়ণ শক্তির এই ক্ষেত্রে আমরা দুইটা বেসিসে করি, একটা হচ্ছে তাপ উৎপাদী আর একটা হচ্ছে তাপহারী। এই দুইটা বেসিসে সক্রিয়ণ শক্তি বের করি। আজকের ক্লাস আমরা এই দুইটা বেসিসে সক্রিয়ণ শক্তি বের করব। সো এটা হচ্ছে আজকের ক্লাসের ম্যাপ। আজকের ক্লাস আমরা এই টপিকগুলো কভার করব। তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, যত মেসেঞ্জার গ্রুপ আছে আমার, তোমার ফ্রেন্ডদের, আমার ফ্রেন্ডদের, তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, তোমার কলেজের, তোমার ফ্রেন্ড সার্কেলের, তোমার বিভিন্ন এক্সট্রা অ্যাক্টিভিটিসের যত মেসেঞ্জার গ্রুপ আছে সব মেসেঞ্জার গ্রুপে আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও। ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারো। আর তোমার যত ফ্রেন্ড আছে তাদেরকে মেনশন দিয়ে দাও। নতুন পুরাতন যত ফ্রেন্ড হচ্ছে, যাদের সাথে তুমি রাতের 12টার পরে, রাতের 12টার আগে করছো, তাদেরকেও মেনশন দিয়ে দাও, তারও আসুক, খেলা হবে। সো আজকের ক্লাসের ম্যাপ হচ্ছে এটা। সব কিছু ঠিক আছে কিনা একবার চেক করে নিব। তোমরাও কমেন্টে জানিয়ে দাও সব কিছু ঠিক আছে কিনা। আই হোপ সব কিছু ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহ। ঠিক আছে, তাহলে খুব দ্রুত, এখনও অনেকেই আসে নাই, তারা হয়তো জানে না। একটু করে আমরা সময় নিব যাতে করে সবাই চলে আসতে পারে। তোমরা স্টুডেন্টরা কমেন্টের মধ্যে তাদেরকে মেনশন করে দাও, মাই ডিয়ার স্টুডেন্টস, এবং মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্কটা দিয়ে দাও। একটু করে সবাই, যত ফ্রেন্ড আছে তোমাদের সবাইকে একটু মেনশন দিয়ে দাও, সবাইকে মেনশন দিয়ে দাও, কমেন্টে মেনশন দিয়ে দাও। যত বেশি মেনশন দিবে তত বেশি স্টুডেন্ট ক্লাস করবে, এতে করে তারা উপকার হবে, তোমাদেরও ভালো লাগবে। সবাই একটু মেনশন দিয়ে দাও। নতুন পুরাতন যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন দিবে, নতুন পুরাতন যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন দিবে। ইনশাল্লাহ এক ক্লাসে অনেক টান, আজকের ক্লাসের স্লোগান। এক ক্লাসে অনেক টান, আজকের ক্লাসের স্লোগান। বলো তো আজকের ক্লাসের স্লোগান কি? এক ক্লাসে অনেক টান, আজকের ক্লাসের স্লোগান। তাহলে আজকের ক্লাসে এক ক্লাসে অনেক টান দিব ইনশাল্লাহ। সো আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওকে, আশা করি এতক্ষণে যারা আসার ম্যাক্সিমাম স্টুডেন্ট চলে এসেছে। সো আমরা শুরু করতে পারি। সো সবাই ভালো করে খেয়াল করো। আজকের ক্লাসের স্লোগান হচ্ছে এক ক্লাসে অনেক টান, আজকের ক্লাসের স্লোগান। সো আজকের ক্লাসে অনেক বেশি টান দিতে হবে।
দেখো আজকের ক্লাস আমরা লেকচার 9-এ কি পড়াবো। আজকে আমরা পড়াবো সক্রিয়ণ শক্তি, দুইটা বেসিস আছে, তাপ উৎপাদী, তাপহারী বেসিসে সক্রিয়ণ শক্তি, এরপর আর্হেনিয়াসের সমীকরণ, এরপর বিক্রিয়ার হারের উপর নিয়ামকের প্রভাব ও প্রভাবকের প্রভাব, বিক্রিয়ার হারের উপর নিয়ামকের প্রভাব, প্রভাবকের প্রভাব। একটা নিয়ামক, একটা প্রভাবক, একটার নাম নিয়ামক, একটার নাম প্রভাবক। নিয়ামক কাকে বলবো, প্রভাবক কাকে বলবো, এই ব্যাপারগুলো আজকের ক্লাস ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা আর সময় না নিয়ে শুরু করে দিই। সো প্রথমত আমরা সক্রিয়ণ শক্তি দেখব, তারপর আর্হেনিয়াসের সমীকরণ দেখব, তারপর বিক্রিয়ার হারের উপর নিয়ামকের প্রভাব এবং প্রভাবকের প্রভাব দেখব ইনশাল্লাহ। ওকে, তাহলে শুরু করি ভাইয়া, শুরু করতে পারি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, কারণ তোমার মেনশন পেয়ে তোমার ফ্রেন্ডরা ক্লাস করতে আসবে। তাদেরকে একটু বুঝিয়ে দাও আমাদের ফিল্ড সায়েন্সে ফুল কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফ্রিতে চলছে এবং ক্লাসের কোয়ালিটি কেমন সেটাও জানিয়ে দাও। ওকে ভাইয়া, তাহলে আজকের ক্লাসের ফার্স্ট টপিক যেটা আছে সেটা দিয়ে শুরু করলাম, সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি ইংলিশে বলা হবে অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি, এই টপিক দিয়ে শুরু করব। ওকে ভাইয়া, একদম কোর লেভেল থেকে শুরু করি, একদম মলিকুলার লেভেল থেকে শুরু করি। দেখো, মনে করো একটা বিক্রিয়ক আছে, এবি একটা বিক্রিয়ক আছে। মনে করো HCl AB একটা বিক্রিয়ক আছে। এটা মনে করো এবি বিক্রিয়ক, এটা হচ্ছে এবি বিক্রিয়ক, এটা কি এবি বিক্রিয়ক। আচ্ছা, এই বিক্রিয়কের মধ্যে একটা শক্তি লুকিয়ে আছে। এই বিক্রিয়কের মধ্যে, বিক্রিয়কের কণাগুলোর মধ্যে, বিক্রিয়ক অণু, এই বিক্রিয়ক অণুর মধ্যে অনেকগুলো অণু চিন্তা করতে পারো, এই বিক্রিয়ক অণুগুলোর মধ্যে একটা শক্তি লুকিয়ে আছে। তাহলে বিক্রিয়ক অণুসমূহের মাঝে একটা শক্তি লুকিয়ে থাকে, যেটা বের হলে, বস্তু থেকে বের হলে, পরিবেশে গেলে, বস্তুর ভিতর থেকে পরিবেশে গেলে তাপ হিসেবে আবির্ভূত হয়, যেটাকে আমরা তাপ শক্তি বলি। বস্তুর ভিতর একটা শক্তি লুকিয়ে আছে, বাইরে আসলে সেটাকে আমরা তাপ শক্তি হিসেবে ডাকি, তাপ বলি। এই যে একটা জিনিস ধরলে গরম হয়ে যাচ্ছে, কেন গরম হচ্ছে? তাপ শক্তির কারণে, পরিবেশে তাপ শক্তি আসতেছে বলে। তাহলে বস্তুর মধ্যে একটা শক্তি লুকিয়ে থাকে, যখন সে পরিবেশে আসে, পরিবেশে বের হয়, ওই লুকিয়ে থাকা জিনিসটা যখন বের হয় তখন সেটার নাম দিই আমরা তাপ শক্তি। তাহলে বস্তুর মধ্যে একটা শক্তি লুকিয়ে থাকে, যখন সে বের হয় তখন সেটার নাম দিই আমরা তাপ শক্তি। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে কোনো বস্তুর মধ্যে এটা থাকে। আমরা এখন বিক্রিয়ক নিয়ে কাজ করতেছি, তাই আমরা বললাম বিক্রিয়ক অণুর মধ্যে একটা শক্তি লুকিয়ে থাকে, অথবা তুমি চাইলে বলতে পারো বস্তুর মধ্যে একটা শক্তি লুকিয়ে থাকে, যখন সে বের হয় তখন সেটা তাপ শক্তি হিসেবে আবির্ভূত হয়। এই কথাটা বলো, এই কথাটা বলতে হবে। তাহলে ফার্স্ট অফ অল যে কথাটা বলবো সেটা কি? ফার্স্ট অফ অল আমরা বলবো বস্তুর মধ্যে, আমরা বিক্রিয়ক না বলে আমরা বস্তু হিসেবে অভিহিত করি। আমরা বলবো বস্তুর মধ্যে, কার মধ্যে? বস্তুর মধ্যে কি থাকে? একটা শক্তি লুকিয়ে থাকে। তাহলে বস্তুর মধ্যে কি থাকে? একটা শক্তি লুকিয়ে থাকে। আচ্ছা, এক নাম্বার কথা, বস্তুর মধ্যে একটা শক্তি লুকিয়ে থাকবে। ওকে, যেটা পরিবেশে, বাইরে বলতে এখানে পরিবেশে, বাইরে বলতে পরিবেশে গেলে কি হয়? তাপ শক্তি হিসেবে আবির্ভাব হয় বা আবির্ভূত হয়। তাহলে কি বললাম? বস্তুর মধ্যে, যে কোনো বস্তুর মধ্যে একটা শক্তি লুকিয়ে থাকে, যেটা বাইরে গেলে তাপ শক্তি হয়। তাহলে বস্তুর মধ্যে একটা শক্তি লুকিয়ে থাকবে, বাইরে আসলে তাপ শক্তি হয়। এটাকে আমরা এনথালপি বলি, একে এনথালপি বলে। হিট কন্টেন্টও বলতে পারো, অন্য নাম হিট কন্টেন্ট। হোয়াই হিট কন্টেন্ট? বিকজ বস্তুর ভিতর লুকিয়ে থাকবে, বের হলেই হিট হয়ে যাবে। তাহলে কন্টেন্ট মানি বস্তু। আমরা বলি না আমার ভিডিও কন্টেন্ট নাই, ভিডিওর মাল মশলাই হচ্ছে কন্টেন্ট। আমার রান্নার কন্টেন্ট নাই, তার মানে আমার লবণ পেঁয়াজ মরিচ নাই। কন্টেন্ট মানে যেটা দিয়ে তৈরি হয়, মাল মশলা।
কন্টেন্ট মানে মাল মশলা, হিট কন্টেন্ট মানে হিট মাল মশলা, যেটা দিয়ে হিট তৈরি হয়, ওই মাল মশলা। তাহলে হিট যেহেতু আমার এখান থেকে এনথালপি থেকেই হিট তৈরি হচ্ছে, তাই আমরা হিট কন্টেন্টও বলতে পারি, এনথালপিও বলতে পারি। তাহলে তোমরা আজকে থেকে ইন ফিউচার, আজকে থেকে ভবিষ্যতে যতবার তোমরা এনথালপি শব্দটা শুনবে, আজকে থেকে পৃথিবীর ইতিহাসে যেখানেই এনথালপি শব্দটা শুনবে, আজকে থেকে তোমরা এই শব্দ ফিল করতে পারবে। এনথালপি মানে কি? এনথালপি অর্থ হচ্ছে, এনথালপি মানে হচ্ছে বস্তুর মধ্যে একটা শক্তি লুকিয়ে থাকে, যেটা পরিবেশে গেলে তাপশক্তি হয়ে যায়। তাহলে তাপশক্তি আসলে এনথালপি, তবে বস্তুর মধ্যে সেটা লুকিয়ে থাকে, পরিবেশে গেলে সেটা তাপশক্তি হয়ে যায়, এটাকে আমরা এনথালপি বলি। এটাকে আমরা ডেলেস দিয়ে প্রকাশ করে থাকি। কি দিয়ে প্রকাশ করে থাকি? ডেলেস দিয়ে প্রকাশ করে থাকি। নিশ্চয়ই আমার স্টুডেন্টদের এখন মনে পড়বে, আমরা যখন বিক্রিয়া লিখতাম তখন আমরা এইভাবে বিক্রিয়াগুলো লিখতাম, মনে পড়ে কিনা দেখো? কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতো, আমরা পাশে কম ডেলেস দিয়ে কিছু একটা লিখতাম। আমার স্টুডেন্টদের নিশ্চয় মনে পড়ে গেল, কার্বন অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতো, পাশে আমরা ডেলেস লিখতাম। বুঝতাম না তখন ডেলেস কি জিনিস, বলতো যে এটা তাপশক্তি। বুঝতাম না তখন ডেলেস কি জিনিস, বলতো বিক্রিয়ার ফলে যে তাপশক্তি বের হয়, যে তাপশক্তি নির্গত হয় অথবা শোষিত হয়, ওইটা ডেলেস বলতো আমাদেরকে। তাহলে একটা বিক্রিয়ার পর আমরা ডেলেস লিখতাম, এই ডেলেসটাই হচ্ছে আসলে এনথালপি। তাহলে এনথালপি কি? এনথালপি হচ্ছে বস্তুর মধ্যে একটা শক্তি পরিবেশে গেলে তাপশক্তি হয়ে যায়, তাহলে তাপশক্তি এনথালপি। আজকে থেকে যেখানে আমরা এনথালপি শুনবো, এনথালপি মানে তাপশক্তি, আসলে তাপশক্তি এটা বস্তুর মধ্যে থাকবে। যেমন আমার শরীরের মধ্যে এখন তাপশক্তি লুকিয়ে আছে, যখন আমি দৌড়াদৌড়ি করি এই তাপশক্তিটা বের হয়, গরম লাগে, এনার্জি ক্যালোরি বার্ন হয়, গরম লাগে। তাহলে আমার মধ্যে একটা এখন হিট কন্টেন্ট বা এনথালপি লুকিয়ে আছে, আমার মধ্যে এখন এনথালপি আছে। আমি যখন এখন কি করব? দৌড়াদৌড়ি শুরু করব, তাপশক্তি আকারে বের হবে। তেমনি বিক্রিয়ক অণুসমূহের মাঝে, যেমন HCl, এই HCl এর মাঝে একটা শক্তি লুকিয়ে থাকে, যখন সে বিক্রিয়া করে তখন তাপশক্তি আকারে সেটা বের হতে পারে অথবা শোষিত হতে পারে। তাহলে বিক্রিয়ক অণুসমূহের মাঝে একটা শক্তি লুকিয়ে থাকে, এনথালপি লুকিয়ে থাকে, বিক্রিয়া করলে সেটা বের হয় অথবা শোষিত হয়। যাই হোক, তাহলে এনথালপি খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। এনথালপি মানে কি? এনথালপি মানে হচ্ছে বস্তুর মধ্যে একটা শক্তি লুকিয়ে থাকে, পরিবেশে গেলে যেটা তাপশক্তি হয়। তাহলে এনথালপি মানে তাপশক্তি। এইটুকু ক্লিয়ার কিনা? এনথালপি মানে তাপশক্তি। এনথালপি শব্দটা ক্লিয়ার কিনা? এনথালপি শব্দটা লাগবে। এই যে দেখো ড্যালেজ মানে হচ্ছে এনথালপি শব্দটা লাগবে। এনথালপি শব্দটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, সবাই একটু বলবে এনথালপি শব্দটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, আচ্ছা, এরপর এবার আসো, তাহলে কি বললাম? বস্তুর মধ্যে একটা শক্তি লুকিয়ে থাকবে, যেটা বাইরে গেলে তাপশক্তি হবে বিক্রিয়ক অণুর মধ্যে। ঠিক আছে, এবার সেটা মুছে ফেলছি, তোমরা লিখে নাও, খুব দ্রুত লিখে নাও, মুছে ফেলবো এখন, খুব দ্রুত লিখে নাও। বস্তুর মধ্যে একটা শক্তি লুকিয়ে থাকে, পরিবেশে গেলে তাপশক্তি হয়ে যায়, একে এনথালপি বলে, লিখে নাও। ওকে, ক্লিয়ার হয়েছে? লিখে নাও, আর লেখা শেষ না হলে স্ক্রিনশট তুলে নাও, মুছে দিচ্ছি। এবার আসো, মনে করো আমার কাছে বিক্রিয়ক অণু আছে, অনেকগুলো বিক্রিয়ক অণু আছে। যেমন আমার কাছে বিক্রিয়ক অণু, এই যে মনে করো এগুলো সবগুলো হচ্ছে এক একটা বিক্রিয়ক অণু। তাহলে অনেকগুলো বিক্রিয়ক অণু আছে, এটা হচ্ছে একটা বিক্রিয়ক অণু, এটা আরেকটা বিক্রিয়ক অণু, এটা আরেকটা বিক্রিয়ক অণু, এটা আরেকটা বিক্রিয়ক অণু। আমার কাছে অনেকগুলো বিক্রিয়ক অণু আছে। বিক্রিয়ক অণু তো আর একটা না, অসংখ্য অণু মিলেই তো বিক্রিয়া করবে, তাই না? একটা HCl তো আর বিক্রিয়া করে না, অনেকগুলো HCl বিক্রিয়া করে। তা আমি নাম দিলাম, এই অণুটাকে নাম দিলাম 1 নাম্বার, এই অণুটাকে নাম দিলাম 2 নাম্বার, এই অণুটাকে নাম দিলাম 3 নাম্বার, এই অণুটাকে নাম দিলাম 4 নাম্বার। তাহলে অসংখ্য বিক্রিয়ক অণু আছে, আমি নামকরণ করলাম 1 নাম্বার অণু, 2 নাম্বার অণু, 3 নাম্বার অণু, 4 নাম্বার অণু। এরকম আরও আছে, এরকম আরও বিক্রিয়ক অণু, এরকম আরও বিক্রিয়ক অণু আছে। এখন এক একটা বিক্রিয়ক অণুর মধ্যে এক একটা শক্তি লুকিয়ে থাকে, ফলে এটার যে তাপশক্তি, এটা যে এনথালপি, মনে করো এটার এনথালপি বললাম আমি, এটার এনথালপি হবে, এটার এনথালপি আমি বললাম ΔS1, এটার এনথালপি ΔS2, এটার এনথালপি ΔS3, এটার এনথালপি ΔS4। আচ্ছা, তোমরা একটা কথা আমাকে জিজ্ঞেস করো, সেটা হচ্ছে ভাইয়া এনথালপিকে H দিয়ে প্রকাশ করা হয়,
এইচ দিয়ে প্রকাশ করা হয়, এনথালপিকে এইচ দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু আপনি ডেল ইউজ করছেন কেন সব জায়গায়? এবং আমরাও লাইফে সব জায়গায় ডেল ইউজ করেছি কেন? ভেরি গুড কোয়েশ্চেন। জীবনে ভাইয়া সব জায়গায় দেখলাম ডেল এইচ ইউজ করা হয়। হোয়াই ডেল? হোয়াই নট অনলি এইচ? হোয়াই ডেল? বিকজ এইচ এর মান তুমি কখনো বের করতে পারবে না, এইচ এর মান বের করা সম্ভব না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইচ আগে কত ছিল আর পরে কত হলো, এই পার্থক্যটা বের করতে পারি, পরিবর্তনটা আমরা বের করতে পারি। এইচ এর মান কত সেটা বের করতে পারবো না। এইচ আগে মানে এইচ এর মান কত ছিল আগে সেটা বের করতে পারবো না, তুমি শুধু পরিবর্তনটা বের করতে পারবে। একটা বিক্রিয়া কতটুকু পরিবর্তিত হয়েছে এটা আমরা বের করতে পারবো, পরিবর্তনটা। তাপের কী পরিমাণ পরিবর্তন হচ্ছে সেটা বের করতে পারবো। একটা বস্তুর মধ্যে কী পরিমাণ এনথালপি লুকিয়ে আছে, এটা গড় ছাড়া কেউ জানে না। গড় ছাড়া কেউ জানবে না একটা বস্তুর মধ্যে কী পরিমাণ এনথালপি লুকিয়ে আছে। আমরা যেটা করতে পারি, কোনো একটা বিক্রিয়ায় অবজার্ভ করতে পারি কতটুকু চেঞ্জ হচ্ছে, এনথালপিটা কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা অবজার্ভ করতে পারি। তাহলে আমরা শুধু চেঞ্জ মেজার করতে পারি, চেঞ্জ মাপতে পারি। তাই ডেল এইচ, অলওয়েজ ডেল এইচ থাকবে, কখনো তুমি এইচ দেখতে পাবে না, কারণ এইচ তুমি মাপতে পারবে না, গড় ছাড়া কেউ মাপতে পারবে না। দ্যাট ইজ ওয়াই আমরা সব জায়গায় ডেল ইউজ করব, কারণ আমরা চেঞ্জ নিই, এনথালপির পরিবর্তন নিই। ওকে, নাইস। এবার আসো। সো ডেল এইচ 1, ডেল এইচ 2, ডেল এইচ 3, ডেল এইচ 4 এরকম অসংখ্য অণু আছে, তাদের এনথালপিগুলো দেখানো হয়েছে। তো অনেক এক একটা অণুর এনথালপি এক এক রকম, তাই আমাদের গড় নিতে হবে। তাহলে কথাটা লিখে দিলাম, এক এক অণুর এনথালপি, এক এক অণুর এনথালপি এক এক রকম, তাই গড় নিব, তাহলে এবার গড় এনথালপি নাও। তাহলে গড় এনথালপি নিলে, গড় এনথালপি, এই গড় এনথালপিকে আমরা বলি গড় তাপশক্তি, অথবা গড় এনথালপি। এটা আমরা নিব, এটাকে আমাদের বইয়ে প্রকাশ করা হয়েছে, ই ফর এনার্জি। তারপরে এরপর আমাদের বই এটাকে প্রকাশ করা হয়েছে ই দেওয়ার পর আমাদের বইয়ে এ দিয়েছে, বা বিভিন্নভাবে তুমি দিতে পারো, ঠিক আছে। এই বিক্রিয়ক আর দেওয়া হয়েছে, আর মানে কি? আর মানে হচ্ছে বিক্রিয়কের শক্তি, আর মানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট মানে বিক্রিয়ক, আর মানে এনার্জি, তার মানে বিক্রিয়কের শক্তি, তো বিক্রিয়কের কাছে এই শক্তিটা থাকে, তাই এটাকে বিক্রিয়কের শক্তি হিসেবে দেখানো হয়েছে। তাহলে দেখো, এক একটা বিক্রিয়ক অণুর কাছে এক একটা এনথালপি থাকে, এনথালপি মানে তাপশক্তি, এক একটা অণুর কাছে এক একটা তাপশক্তি থাকে, তাই এক এক অণুর এনথালপি মানে তাপশক্তি এক এক রকম হওয়ায় গড় নিব। তাহলে গড় এনথালপি, গড় তাপশক্তি হবে এই সবগুলোর গড়। তো এটাকে তুমি চাইলে কি বলতে পারো? এটাকে তুমি চাইলে বলতে পারো ডেল এইচ অ্যাভারেজ বলতে পারো, তাহলে ডেল এইচ অ্যাভারেজ, এই যে ডেল এইচ অ্যাভারেজ তুমি বলতে পারো। অ্যাভারেজ মানে গড়, এনথালপি গড়, তাপশক্তি। আমাদের বইয়ে এটাকে আর বলা হয়েছে, ইয়ার মানে কি? রিঅ্যাক্ট্যান্ট এনার্জি, বিক্রিয়কের শক্তি, বিক্রিয়কের গড় শক্তি, বিক্রিয়ক অণুর শক্তি, আর বলা হয়েছে। তাহলে আরটা কি বুঝাতে পারছি তোমাদেরকে? বই খুলে দেখো আর মানে বুঝতে পেরেছো কিনা। এটা হচ্ছে আর, গড় শক্তি বা গড় এনথালপি। লিখে নাও। ওকে ভাইয়া, সবাই ক্লিয়ার? জানাবে আমাকে। গড় শক্তি বা গড় এনথালপি, ঠিক আছে। যেভাবে পড়াচ্ছি, যা পড়াচ্ছি আল্লাহ দিলে এগুলো একেবারে ভেঙ্গে এর চেয়ে ভাঙ্গা যায় না, অবিভাজ্য। এই পড়ার কোনো প্রশ্ন তোমার থাকতে পারে না। একেবারে কোল লেভেল থেকে, মানে একদম নিচের তলা থেকে পড়াচ্ছি, তলা থেকে, সমুদ্রের একেবারে তল দেশে পড়াচ্ছি তোমাদেরকে, একেবারে তলায় গিয়ে পড়াচ্ছি আল্লাহ দিলে। তাহলে এরপর আর কিছু থাকতে পারে না। তলা থেকে যে উঠে আসবে তার ফাউন্ডেশন তত স্ট্রং হবে। যেই বিল্ডিং যত উঁচু করতে চাও তত নিচে গাড়তে হয়, ফাউন্ডেশন বলা হয় এটাকে। একটা 10 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিতে হয় নিচে 10 তলা, একটা 20 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন নিচে অতটুকু দিতে হয়। তুমি যদি নিচে পিলার না গাড়ো,
মানে নিচে পিলার না ঢুকাও, মাটির নিচে পিলার না ঢুকাও, তাহলে উপরে বিল্ডিং উঠবে না। যে স্টুডেন্টটা উপরে যত উপরে যেতে চায়, দ্যাটস মিন যে স্টুডেন্টটা বুয়েটে যেতে চায়, মেডিকেলে যেতে চায়, তাও আবার কোন মেডিকেল? ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেলে চান্স পায় কয়জন? সিট আছে 195, সম্ভবত এখন একটু বৃদ্ধি করেছে, 200 ধরলাম। তাহলে 200টা সিট ঢাকা মেডিকেলে। পুরা বাংলাদেশ থেকে 200 জনের মধ্যে ঢুকতে হবে ঢাকা মেডিকেলে, 200 জনের মধ্যে ঢুকতে হবে। বুয়েটে ভালো সাবজেক্টের সিট আছে খুব কম, ভালো ভালো সাবজেক্টের সিট আছে খুব কম। তাহলে বুয়েটে প্রথম দিকে থাকতে হলে 500-র মধ্যে ঢুকতে হবে সারা বাংলাদেশ থেকে। ঢাকা ইউনিভার্সিটির ভালো ভালো সাবজেক্ট পেতে হলে 500-র মধ্যে ঢুকতে হবে সারা বাংলাদেশ থেকে। তো তুমি যদি অত উপরে যেতে চাও, সারা বাংলাদেশের এতগুলো স্টুডেন্টের মধ্যে তুমি যদি একটু টপ র্যাঙ্কে চলে যেতে চাও, তোমার নিচেও ততটুকু যেতে হবে। আর তুমি যদি কোনোভাবে আমি পড়বো, কোনোভাবে আমি কোনো একটা ইউনিভার্সিটিতে পড়বো, কোনো লাভ হবে না পড়ে, কোনোভাবে পড়ে কোনো লাভ নাই। কোনোভাবে পড়লে তোমার এত নিচে যাওয়ার দরকার নাই। এখন সিদ্ধান্ত তোমার, তুমি ডিসিশন নাও, তুমি কি তলা থেকে যাবে না উপর থেকে যাবে। তুমি যত তলায় ঢুকবে তোমার উপরে তত উপর উঠবে, তোমাকে তুলতে হবে না, উপরে এমনিই উঠে যাবে। ফাউন্ডেশন দিতে দেরি হয়, বিল্ডিং তুলতে দেরি হয় না। নিচে যেতে দেরি হয়, উপরে হাওয়ায় উঠে যায়। উপরে হচ্ছে হাওয়া, বায়ুর মধ্যে উঠে যাবে বিল্ডিং। নিচে মাটি ফেরে ঢুকতে হবে। তো তোমাকে তলায় ঢুকতে অনেক কষ্ট, তলায় তোমাকে মাটি ভেদ করে ঢুকতে হবে। উপরে তোলা কষ্ট নাই, উপরে হাওয়ার মধ্যে উঠবে। তাহলে যার ফাউন্ডেশন বা বেসিক যত নিচে, যত তলায়, সে তত উপর উঠবে। এই বেসিকটার জন্য তোমাকে কষ্ট করতে হবে। কেন? ওই যে বললাম, মাটি ভেদ করে যেতে হচ্ছে তোমাকে তলায়। বেসিক জিনিসটা খুবই কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারটা যদি তুমি ধরতে পারো, এমনিই উপর উঠে যাবে, হাওয়ায় উঠবে তুমি। এটা কী পরিমাণ যে তোমার শাইন হবে, মানে তোমার যে কী পরিমাণ ফাস্ট হবে তুমি এটা কল্পনা করতে পারবে না। তোমার বেসিক যখন স্ট্রং হয়ে যাবে, অনেক ফাস্ট হয়ে যাবে। আপাতত দৃষ্টিতে তোমার কাছে মনে হতে পারে, ভাই এই পড়াগুলো পড়লাম, বেসিক থেকে পড়লাম আমি, কিন্তু আমার অন্যান্য ফ্রেন্ডরা তো বেসিক ছাড়া পড়ে হয়ে গেছে। না, হয়ে যায় নাই। 6 মাস পর ওরা শেষ। 6 মাস পরে দেখবো ওরা নিতে পারছে না, টানতে পারছে না। বেসিক নাই, বেসিক ছাড়া সব জায়গায় আটকে যাবে, সব তালা লক হয়ে যাবে, সামনে সবগুলো তালা লক। এ তালা খুলতে হলে বেসিকের চাবি লাগে, বেসিকের চাবি ছাড়া তালা খুলবে না। সামনে গিয়ে তারা বেসিকের চাবির জন্য আটকে যাবে। তোমাদের বেসিকের চাবি তালবে, একটা একটা করে তালা সব খুলে দৌড় মারবে, শেষ। দরজা লাগাই দিয়ে এসি চলতেছে। ওকে, তো এই কথাগুলো ইম্পর্টেন্ট, কিন্তু কথাগুলো মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা আবার ফিরে আসি পড়াই। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো ভাইয়া, আবার একটু করে রিভিউ দিই। বিক্রিয়ক অণু, তাদের মাঝে একটা তাপশক্তি বা এনথালপি আছে। এক একটা অণুর এনথালপি এক এক রকম, তাই আমরা গড় এনথালপি নিয়েছি বা গড় তাপশক্তি নিয়েছি, গড় এনথালপি বা গড় তাপশক্তি নিয়েছি, এবং এটাকে ইআর দিয়ে প্রকাশ করেছি। রিঅ্যাকট্যান্টের এনার্জি ইআর দিয়ে প্রকাশ করেছি। ওকে, আমাদের বইয়ে ইআর দিয়ে প্রকাশ করেছে। আর মানে কি? আর মানে হচ্ছে রিঅ্যাকট্যান্ট, ই মানে এনার্জি। ইআর মানে কি বোঝায়? বিক্রিয়ক অণুসমূহের মাঝে যে এনথালপি আছে সেই এনথালপির গড় বোঝায়। বিক্রিয়ক অণুসমূহের মাঝে যে তাপশক্তি আছে সেই তাপশক্তির গড় বোঝায়। বিক্রিয়ক অণুসমূহের মাঝে যে তাপশক্তি আছে ওইটার গড় হচ্ছে ইআর। তাহলে ইআর কি? বিক্রিয়ক অণুসমূহের মাঝে যে তাপশক্তি আছে ওইটার গড় হচ্ছে ইআর। ওকে, এবার আসো সিমিলারলি, সেমভাবে। কিভাবে? সেমভাবে। এবার আসো বিক্রিয়ক অণুর কাছে যেটা আছে সেটা দিয়ে বিক্রিয়া করা যায় না। বিক্রিয়া করতে হলে তাকে আরও বেশি শক্তি দরকার পড়ে, নর্মাল শক্তির চেয়ে একটু বেশি শক্তি দরকার পড়ে যদি সে বিক্রিয়া করতে চায়। বিক্রিয়া মানে সংঘর্ষ করতে চায়। মনে করো আমার কাছে একটা অণু আছে, এই অণুটা আরেকটা অণুর সাথে সংঘর্ষ করবে, সংঘর্ষ করলেই বিক্রিয়াটা হবে। এই যে সংঘর্ষ করার জন্য, বিক্রিয়াটা হওয়ার জন্য তাকে এই নর্মাল যে শক্তিটা আছে এটা হচ্ছে একটু বেশি শক্তি দরকার। তুমি যখন আরেকজনকে জোরে ধাক্কা দিয়ে বিক্রিয়া করবে, তোমাকে একটু শক্তি বেশি লাগবে। তাহলে আমরা লিখব বিক্রিয়কের গড় শক্তি দিয়ে বিক্রিয়া হয় না, 1 নাম্বার কথা। তাহলে 1 নাম্বার কথা কি লিখব? বিক্রিয়কের
বিক্রিয়কের গড় শক্তি দিয়ে কি হয় না, বিক্রিয়া হয় না। তাহলে কি লাগে, তাহলে একটু বেশি শক্তি দরকার হয়। যে শক্তি পেলে বিক্রিয়ক অণু বিক্রিয়া করে, যেই শক্তি পেলে বিক্রিয়ক অণু বিক্রিয়া করে, সেই শক্তিকে বলা হয় সর্বোচ্চ গড় শক্তি বা ম্যাক্স এনার্জি বা অবস্থান্তর শক্তি। তাহলে বিক্রিয়ক অণুর কাছে যে শক্তিটা আছে, বিক্রিয়কের গড় শক্তি দিয়ে বিক্রিয়া হয় না, একটু বেশি শক্তি দরকার হয়। ওই যে বেশি শক্তি দরকার হয় ওই শক্তিটা পেলেই বিক্রিয়াটা করবে, ওই শক্তিটাকে বলা হয় সর্বোচ্চ গড় শক্তি, ম্যাক্স এনার্জি, অবস্থান্তর শক্তি। তাহলে ম্যাক্সিমাম এনার্জি, সর্বোচ্চ শক্তি বা অবস্থান্তর শক্তি বলতে বোঝায় যে শক্তি পেলে বিক্রিয়া করে সেটা। লিখে নাও, দ্রুত লিখে নাও। ওকে, আচ্ছা, আমার কেমিস্ট্রি সেকেন্ড পেপার ব্যাচে মনে হয় পরীক্ষা আছে। যারা লাইভে আছো আমাদের লাইভ ক্লাসটা আরও চলবে। সো এই পরীক্ষাটা তোমরা যারা লাইভে আছো তারা পরেও দিতে পারবে, সমস্যা নেই। বলে দিও ভাইয়াকে আমরা লাইভ আছে, আমরা পরে দিব, টাইমটা রাখা হবে, সমস্যা নেই। পরীক্ষার প্রশ্ন দিয়ে দেওয়া হবে, তোমাদেরকে একটা টাইম দিবে, টাইমের পরেও সাবমিট করতে পারবে। তাহলে যারা লাইভে আছো আমার কেমিস্ট্রি সেকেন্ড পেপার ব্যাচে পড়ো, তোমাদের 10টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল প্রাইভেট ব্যাচে। তোমরা প্রশ্ন দিয়ে দিবে গ্রুপে, তোমরা একটা কাজ করবে, তোমরা লাইভে থাকবে, লাইভ শেষ করে তোমরা প্রশ্ন সাবমিট করবে, অ্যান্সার লিখে সাবমিট করবে। যদি একটা টাইম দেওয়া হবে, তোমাদের ওই টাইমে দেওয়ার দরকার নাই, তোমরা তোমাদের মতো লিখে মানে 12টার আগেই সাবমিট করে দিও, 12টার আগে সাবমিট করলে হবে, ঠিক আছে? সো লাইভ আমার প্রায় আরও আধা ঘন্টা চলবে, আজকে অনেক পড়াবো, কাজেই কোনো সমস্যা নেই, তোমরা টেনশন নিও না। পরীক্ষার চেয়ে লাইভ ইম্পর্টেন্ট, আই অ্যাগেন রিপিটেড, পরীক্ষার চেয়ে লাইভ ইম্পর্টেন্ট। সো যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো সেকেন্ড পেপারে, পরীক্ষা নিয়ে টেনশন নিও না, তোমরা লাইভ করো আগে, ইটস ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষা আমি ব্যবস্থা করে দেবো। আমার কথা সবাই বুঝতে পেরেছ? স্টুডেন্টরা বুঝতে পেরেছ আমি কি বলেছি? ঠিক আছে, ওকে। তাহলে লিখে নাও খুব দ্রুত, বিক্রিয়কের গড় শক্তি দিয়ে বিক্রিয়া হয় না, একটু বেশি শক্তি দরকার। তার মানে বিক্রিয়ক অণুর কাছে যে শক্তিটা আছে গড় শক্তি ইয়ার, সেটা দিয়ে বিক্রিয়া হবে না, একটু বেশি শক্তি দরকার হবে। একটু বেশি শক্তি না হলে বিক্রিয়া করবে না, ওই শক্তিটা অর্জন করতে হয় প্রত্যেকটা অণুকে ওই বেশি শক্তি অর্জন করতে হয়। তাহলে ওই শক্তিটা পেলে বিক্রিয়ক অণু বিক্রিয়া করে। ওই যে শক্তিটা বেশি শক্তিটা দরকার হয়, যেটা অর্জন করতে পারলে সে বিক্রিয়া করে, ওইটাকে আমরা বলি সর্বোচ্চ শক্তি, ম্যাক্স এনার্জি বা অবস্থান্তর শক্তি। তাহলে এটাকে বলা হয় সর্বোচ্চ শক্তি, ম্যাক্স এনার্জি, অবস্থান্তর শক্তি। এই স্টুডেন্টরা আমার কথা বুঝতে পারছো সবাই? ওকে, আমার কথা বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, বুঝতে পারলে ভালো। এবার চলে আসো, ঠিক আছে, অনেকেই বুঝতে পেরেছে, ওকে নাইস। তাহলে এবার ভালো করে খেয়াল করো, তাহলে কি বলেছি, লাস্ট আরেকবার বলছি, বিক্রিয়ক অণুর কাছে যেটা থাকে সেটা গড় শক্তি, বাট এটা দিয়ে বিক্রিয়া হয় না, লিখে দিয়েছি বিক্রিয়কের গড় শক্তি দিয়ে বিক্রিয়া হয় না। তাহলে একটু বেশি শক্তি দরকার পড়ে বিক্রিয়ার জন্য, ওই বেশি শক্তিকে বলা হচ্ছে সর্বোচ্চ গড় শক্তি বা ম্যাক্স এনার্জি বা অবস্থান্তর শক্তি। ওকে, এবার আরেকটা ডেফিনেশন শিখবো। তাহলে দুইটা ডেফিনেশন শিখেছি, একটা হচ্ছে গড় শক্তি, একটা হচ্ছে বিক্রিয়কের গড় তাপ শক্তি, একটা হচ্ছে সর্বোচ্চ গড় শক্তি। এখন আরেকটা শিখবো উৎপাদের শক্তি, উৎপাদের অণুর কাছে যেটা থাকবে সেটা উৎপাদের শক্তি। তাহলে এবার তোমরা আবার সেম জিনিসটা করো, শুধুমাত্র এখানে উৎপাদ লিখো, আর এখানে মুছে ফেলো।
আবার তোমরা সেম জিনিসটা করো, এই সেম জিনিসটা আবার লিখো সবাই, লিখবে এবার লিখবে উৎপাদ অণু, এবার হচ্ছে উৎপাদ বা প্রোডাক্ট অণুর শক্তি, তাহলে এক এক অণুর এনথালপি এক এক রকম, তাই গড় নিব, গড় এনথালপি গড় তাপ শক্তি, এটাকে ইপি বলা হবে। ইপি, পি মানে প্রোডাক্ট মানে উৎপাদ, আর ই মানে এনার্জি। তার মানে ইপি কি আর ইআর কি? ইআর হচ্ছে বিক্রিয়কের শক্তি, ইপি হচ্ছে উৎপাদের শক্তি, আর এটাকে বলা হবে ইম্যাক্স, এটাকে বলা হবে ইম্যাক্স। কি ম্যাক্স? ইম্যাক্স মানে সর্বোচ্চ শক্তি। তাহলে আমরা তিনটা শক্তি পেলাম, একটা ইআর বিক্রিয়কের গড় শক্তি, ইপি উৎপাদনের গড় শক্তি, ইম্যাক্স ম্যাক্সিমাম শক্তি। সো তিনটা শক্তি আমরা পেলাম, ইআর ইপি ইম্যাক্স, ইআর ইপি ইম্যাক্স, তিনটা শক্তি আমরা পেয়েছি, ইআর ইপি ইম্যাক্স, ইআর ইপি ইম্যাক্স। মাই ডিয়ার স্টুডেন্টস, তিনটা শক্তি আমরা পেয়েছি, ইআর ইপি ইম্যাক্স, ইআর ইপি ইম্যাক্স। ইআর হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট এনার্জি, বিক্রিয়ক অণুর গড় শক্তি, ইপি হচ্ছে প্রোডাক্ট এনার্জি উৎপাদনের গড় শক্তি, ইম্যাক্স হচ্ছে যেই শক্তি পেলে বিক্রিয়া করে সেই সর্বোচ্চ শক্তি। এবার এই তিনটা শক্তি নিয়ে তুলনা করব, ফিল দিব, সক্রিয়ণ শক্তির ফিল পাবা এখনই। আচ্ছা, এতটুকু পর্যন্ত লিখে নাও তোমরা। ফার্স্ট অফ অল বিক্রিয়ক অণুর জন্য লিখেছো, তারপর এটা লিখেছো, এবার উৎপাদনের জন্য এটা লিখে নাও, হুবহু সেম উৎপাদনের জন্য আবার লিখে নাও। লেখা শেষ হলে বলো, এরপর যাব। না, ইম্যাক্স আর ইপি সমান না, ইম্যাক্স এবং ইপি সমান না, একটু পরে আমরা এই তিনটার মধ্যে তুলনা করছি, তিনটার মধ্যে তুলনা করা হবে, এখনই তুলনা করা হবে। ওকে, লেখা শেষ কিনা বলো, ঠিক আছে। তাহলে এবার লেখা শেষ, আশা করি স্ক্রিনশট তুলে নাও লেখা শেষ না হলে। এবার ইপি ইআর এবং ইম্যাক্সের মধ্যে তুলনা আসো। তাহলে ইপি ইআর এবং ইম্যাক্সের মধ্যে তুলনায় আসো। ওকে, একটু আচ্ছা, সো এবার আসো ইপি ইআর এবং ইম্যাক্সের মধ্যে তুলনা, ইপি ইআর এবং ইম্যাক্সের মধ্যে তুলনা। সেটার জন্য আমরা একটা শক্তি পর্বত আঁকবো। কি আঁকবো? শক্তি পর্বত আঁকবো। শক্তি পর্বত এঁকে ইআর ইপি এবং ইম্যাক্স তোমাকে বুঝাবো। সো সবাই ভালো করে খেয়াল করো, একটা শক্তি পর্বত আঁকা হবে। সো দিস ইজ কল এনার্জি হিল। এনার্জি মানে শক্তি, হিল মানে পর্বত। তার মানে এখন আমরা একটা শক্তি পর্বত অঙ্কন করিব, শক্তি পর্বত অঙ্কন করিব। সো সবাই দেখো, এই পাশে থাকবে শক্তি, এই পাশে থাকবে শক্তি, এই পাশে থাকবে শক্তি এনার্জি ই, এরপর এই পাশে থাকবে সময় থাকতে পারে, অথবা সমস্যা নাই, এমনি এই পাশে তেমন কিছু দিতে হবে না, এমনি খালি রাখতে পারো। উপরে শক্তি থাকবে। শক্তি, এটা কোন শক্তি বলো তো? এটা তাপ শক্তি। কোন শক্তি হবে? বেসিক্যালি এটা তাপ শক্তি হবে। ওকে, দেখা যাচ্ছে কিনা? চমৎকারভাবে দেখা যাচ্ছে। এবার খেয়াল করো কি হবে, দেখো এখানে এই শক্তি পর্বতের বর্ণনা দেওয়া হবে এখানে। এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আর এখানে বাংলা রিপ্রেজেন্টেশন। তার মানে এখন আমরা নিচে দিব শক্তি পর্বতের জিপি, জিএফ গার্লফ্রেন্ড, গ্রাফিক্যাল ফিলিংস দিচ্ছি, আর এইখানে দিব আমরা বিএফ বাংলা ফিলিংস। সো বাংলা ফিলিংস চলবে এইদিকে, আর গ্রাফিক্যাল ফিলিংস চলবে এই দিকে। সো গ্রাফিক্যাল ফিলিংস দেখব আর সেটা বাংলায় কনভার্ট করব। এখানে দেখব বাংলায় কনভার্ট করব, গ্রাফিক্যাল ফিলিংস আর বাংলা ফিলিংস। ওকে, ভালো করে খেয়াল করো। ফার্স্ট অফ অল এ বি একটা অণু আছে, দিস ইজ কল বিক্রিয়ক অণু। এই বিক্রিয়ক অণুর কাছে একটা শক্তি আছে, সেটাকে বলা হবে ইআর। এই বিক্রিয়ক অণুটা সকিনার লগে প্রেম করতে গেছে, সকিনার লগে প্রেম করে বিয়ে করবে।
এটা ওই সকিনা না, আমার সকিনা না, আরেকটা সকিনা আছে না দুনিয়াতে, কি আমার নাকি সকিনা শুধু? সকিনা নামে আরও অনেক আছে, সকিনা নামে আমার আরও অনেক আছে। আমারটা বাদে আরেকটা সকিনা, এটা টেনশনের কারণ নাই। আমারটা বাদে, আমারটা রেখে দিচ্ছে আমার কাছে, আমারটা রেখে আরও আছে না ওইগুলা, ওইগুলো আর কি আরও আছে না ওইগুলা। তাহলে দেখো এ বি, এই বিক্রকণু সি এর লগে কী করবে, আরেকটা বিক্রকণু, এটা ডেফিনেটলি সি এর লগে কী করবে, খেলবে, বিক্রিয়া খেলা খেলবে, বিক্রিয়ার খেলা, খেলাধুলা, ঠিক আছে, খেলাধুলা। এবার আসো বিক্রিয়া করবে, বিক্রিয়া করে মনে করো আপাতত আমরা একমুখী দেখাচ্ছি, উভমুখী আছে যদি উভমুখী, আমরা একমুখী দেখাচ্ছি আপাতত। বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি হবে, এটা গঠন করবে, মনে করো এটা সংযোজন বিক্রিয়া, এবিসি গঠন করবে, এবিসি। তো একবার এবিসি গঠন করবে না, একবারে করবে না, কি করবে আস্তে আস্তে করবে, একবারে বিয়ে করে ফেলবে না। প্রথমত সকিনাকে দেখাবে, বউ দেখাবে, প্রথমত সকিনাকে দেখাবে, সকিনাকে দেখালো, দেখানোর পরে জামার পছন্দ হলো, এ বিয়ের পছন্দ হলো, তাহলে প্রথম একটু একটু করে ভালোবাসা জন্মাচ্ছে, এই যে একটু একটু করে, তাহলে একবারে গঠন হবে না, এইভাবে হবে, প্রথমত এইভাবে হবে, তারপরে কি হবে, এরপরে গিয়ে ফাইনালি উৎপাদটা গঠন হবে এ বি সি। এমনও হইতে পারে, অথবা বিকে রিপ্লেস করে দিতে পারে, প্রতিস্থাপন বিক্রিয়া হলে কি হবে, প্রতিস্থাপন বিক্রিয়া হলে এ সি হবে আর বি আলাদা হয়ে যাবে, এমনও হতে পারে, দুইটাই হতে পারে। এমনও হতে পারে যে এ সিটা গিয়ে বিকে রিপ্লেস করে দিয়েছে, প্রতিস্থাপন করে দিয়েছে, তাহলে বি এর জায়গায় সি চলে আসবে, বি আলাদা হয়ে যাবে, এমন হতে পারে। অথবা যদি সংযোজন বিক্রিয়া হয়, যুক্ত হওয়ার বিক্রিয়া হয়, তাহলে সি যুক্ত হবে, এমনও হতে পারে। যেটাই হোক বিক্রিয়ক, কোনো একটা বিক্রিয়ক হচ্ছে আর কি। তা আমরা আপাতত যে কোনো একটা বিক্রিয়ক ধরলাম, আপাতত আমরা এবিসি বিক্রিয়কটা ধরলাম, মনে করো এই এবিসি বিক্রিয়কটা, উৎপাদটা ধরলাম, যে কোনো একটা উৎপাদ হতে পারে, সেটা হচ্ছে উৎপাদনও, যার শক্তি হচ্ছে ইপি। আচ্ছা, আর এটা হচ্ছে বিক্রিয়া চলাকালীন সময়, এটা হচ্ছে বিক্রিয়া চলাকালীন সময়, বিক্রিয়া চলছে, খেলা চলছে, বিক্রিয়া বলবা না খেলা বলবা, বিক্রিয়া মানে খেলা, খেলা চলছে, লাইভ খেলা চলছে, বাংলাদেশ মালদ্বীপের বিক্রিয়া চলছে। ওকে, এই বিক্রিয়া চলাকালীন সময়টাকে বলা হয় অবস্থান্তর অবস্থা। হোয়াই দিস নাম অবস্থান্তর অবস্থা, মানে একটা অবস্থা আরেকটা অবস্থায় চেঞ্জ হবে। এ বি ছিল, এ বি সি হয়ে গেছে, এ বি ছিল, এ বি সি হয়ে গেছে, বিক্রিয়ক ছিল, উৎপাদ হয়ে গেছে। অবস্থা চেঞ্জকে বলা হয় অবস্থান্তর অবস্থা। অবস্থা চেঞ্জ, অবস্থা পরিবর্তন হবে, এটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা। যেহেতু এই যে মাঝখানে এই অবস্থান্তর অবস্থাটা, এখানে চেঞ্জটা হচ্ছে, এখান থেকে এখানে হচ্ছে, এটার মধ্য দিয়ে ওই মাঝখানে, এটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা। এই অবস্থান্তর অবস্থায় বিক্রিয়াটা হয়। এই সময়ের শক্তিটাকে বলবো ই ম্যাক্স, এই সময়ের শক্তিটাকে বলবো ই ম্যাক্স। তাহলে বিক্রিয়া যখন হয় তখন ই ম্যাক্স, সর্বোচ্চ শক্তি দিয়ে বিক্রিয়াটা হয়। বিক্রিয়া হওয়ার জন্য সর্বোচ্চ শক্তি দরকার, ই ম্যাক্স সক্রিয়, ওই যে যেটা বললাম না, বিক্রিয়া হওয়ার জন্য একটা বিক্রিয়া কোনো শক্তির চেয়ে বেশি শক্তি দরকার পড়ে, ওই শক্তিতে গেলেই বিক্রিয়া করে, এটা হচ্ছে সেই ই ম্যাক্সটা। তাহলে এটা হচ্ছে বাংলা ফিলিংসটা, একটা বিক্রিয়া হওয়ার বাংলা ফিলিংস হচ্ছে এটা। এবার সেটাকে গ্রাফে দেখব, আরেকবার বুঝিয়ে দিব, লিখে নাও আগে। ঠিক আছে, ওকে। তাহলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এ বি একটা বিক্রিয়কণু, তার সাথে সি নামক বিক্রিয়কণু বিক্রিয়া করবে। বিক্রিয়া করে সরাসরি বিক্রিয়া হবে না, প্রথমত অবস্থান্তর অবস্থা তৈরি হবে, অবস্থান্তর অবস্থা তৈরি হয়ে এরকম হবে, ঠিক আছে। এখানে এ বি সি হতে পারে, অথবা তোমার এরকম হতে পারে, এ সি হতে পারে, বি হতে পারে, প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে, অপসারণ বিক্রিয়া হতে পারে, সংযোজন বিক্রিয়া হতে পারে, অনেক ধরনের বিক্রিয়া আছে, প্রতিস্থাপন, সংযোজন, অপসারণ বিক্রিয়া আছে, হতে পারে। আমরা যে কোনো একটা উৎপাদ ধরলাম আর কি, তাই যে কোনো একটা উৎপাদ ধরে নিয়েছি, এ বি সি একটা উৎপাদ ধরে নিয়েছি। এখন তোমাদের বইয়ে যদি, তোমাদের বইয়ে ইন ইউর বুকস, তোমাদের বইয়ে যদি এ সি প্লাস বি লিখে, এরকম লিখে উৎপাদকে, তোমরা কি বলবে সায়েম ভাই ভুল পড়াইছে? না না, এটাও হইতে পারে। এ সি প্লাস বি হলে কি হচ্ছে, বিটাকে সি প্রতিস্থাপিত করেছে, তাহলে এটা প্রতিস্থাপন বিক্রিয়া হলে উৎপাদ এটা হবে। অনেক ধরনের উৎপাদ হতে পারে, কাজে ভুল না, ঠিক আছে, ওকে। তাহলে বিক্রিয়ক অণু, বিক্রিয়া চলছে, উৎপাদ অণু,
বিক্রিয়ক অণুর কাছে যে শক্তি আছে গড় শক্তি, অনেকগুলো বিক্রিয়ক অণু তো, একটা তো না অনেকগুলো, সো গড় শক্তি ওটাকে বলবো ইআর। বিক্রিয়া চলার সময় যে শক্তি ওটা ইম্যাক্স, উৎপাদ যখন তৈরি হবে ওটা ইপি। ক্লিয়ার? মনে করো মনে করো মনে করো কি মনে করবে, মনে করো ইআর এর মান হচ্ছে, মনে করো ইআর এর মান হচ্ছে 500 জুল। আচ্ছা, মনে করো অবস্থান্তর অবস্থার শক্তি হচ্ছে মনে করো 800 জুল, 800 জুল। আচ্ছা, মনে করো উৎপাদের শক্তি হচ্ছে 300 জুল, মনে করো উৎপাদের শক্তি হচ্ছে 300 জুল, মনে করো। তাহলে এটা 500, এটা 800, এটা 300, জাস্ট একটা ভ্যালু দিলাম আর কি, একটা ভ্যালু দিলাম। এরকম অনেক ধরনের ভ্যালু থাকতে পারে, যে কোনো একটা ভ্যালু ধরে নিলাম। তাহলে বিক্রিয়কের শক্তি, সর্বোচ্চ শক্তি অবশ্যই বেশি হবে, সর্বোচ্চ শক্তি অবশ্যই ইম্যাক্স এদের চেয়ে বেশি হবে, এদের চেয়ে বেশি হবে। আর ইপি, ইপি কমও হতে পারে বেশিও হতে পারে, এমন না যে ইপি সবসময় 300 হবে 500 চেয়ে কম হবে, এমন না, ইপি 600 হতে পারে। তবে মাথায় রাখতে হবে কি এটা সর্বোচ্চ হয় যেন, ইম্যাক্স যেটা আছে সেটা এদের চেয়ে যেন বেশি হয়, স্বাভাবিক এদের চেয়ে অবশ্যই বেশি হতে হবে এটাকে, ইম্যাক্স সেটা ম্যাক্স, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আপাতত 3টা মান ধরে গ্রাফে ব্যাপারটা দেখব। আসো গ্রাফ আমরা আইডেন্টিফাই করি মানগুলো কোথায় আছে। এই জায়গায় আছে মনে করো 300 শক্তি তো জুল, এই জায়গায় আছে মনে করো 500, এই জায়গায় আছে মনে করো 800। তাহলে এবার দেখো, তাহলে বিক্রিয়কটা আমার এখন এখানে আমরা সময় হিসেবে যদি দেখি, সময় এদিকে যদি আমরা টাইম হিসেবে চিন্তা করি, টাইম সময় টাইম হিসেবে চিন্তা করি, তাহলে শুরু টাইম যখন 0 সেকেন্ড শুরু, আস্তে আস্তে টাইম ইনক্রিজিং, সময় যাচ্ছে আস্তে আস্তে, সময় যাচ্ছে, টাইম যাচ্ছে, আমরা নিচে লিখে দিলাম সময় যাচ্ছে, ওকে। তাহলে শুরুতে বিক্রিয়ক অণু ছিল, বিক্রিয়ক অণুর শক্তি 500 জুল, তাই বিন্দুটা এখানে হবে, বুঝতেই পারছো? বিক্রিয়ক অণুর শক্তি 500 জুল, বিন্দুটা এখানে হবে। তারপরে আস্তে আস্তে সময় যেতে যেতে সে শক্তি অর্জন করতে করতে সে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছালো, এই যে। তারপর আস্তে আস্তে এবার কী হলো, তার শক্তিটা কমতে কমতে 300 জুলে চলে আসবে, সময় যাবে। তাহলে দেখো প্রথমত একদম শূন্য সময়ে বিক্রিয়ক ছিল, বিক্রিয়ক থেকে আস্তে আস্তে এই অবস্থান্তর অবস্থা হলো, বিক্রিয়া চলছে, এরপরে উৎপাদ গঠিত হলো, তাহলে সময় লাগবে। প্রথমত বিক্রিয়ক, তারপর বিক্রিয়া চলছে, তারপর উৎপাদ, তাহলে সময় আগে কি হবে বিক্রিয়ক, তারপর বিক্রিয়া চলছে, তারপর উৎপাদ গঠিত হবে। তো আমরা যদি এটাকে যোগ করি তাহলে এই যোগ করলে এমন দেখাবে, তাহলে এটাকে যদি আমরা যোগ করি কেমন দেখাবে, এটা যদি আমরা যোগ করে দিই এই যে এমন দেখাবে, যোগ করে দিলে এমন দেখাবে এই। তাহলে এইটা হচ্ছে বিক্রিয়ক, সর্বোচ্চ শক্তি, উৎপাদ, এমন দেখাবে। তাহলে আমরা একটু লিখে দিব, এটা হচ্ছে বিক্রিয়ক এ বি, এটা হচ্ছে এ ডট বি ডট সি, এটা হচ্ছে এসি প্লাস বি, অথবা তুমি এ বিসিও লিখতে পারো, আমরা উপরেরটা নিলাম আর কি, যে কোনো একটা নাম। উৎপাদ মোট কথা এটা হচ্ছে উৎপাদ লিখে দাও, কনফিউশন গেল গা। এটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে অবস্থান্তর, লিখে দাও, উপরে লিখে দাও অবস্থান্তর অবস্থা মানে চেঞ্জ হবে। আর এটা হচ্ছে বিক্রিয়ক, লিখে দাও বিক্রিয়ক। তারপর এখনো শেষ না, সবাই ভালো করে খেয়াল করো। তাহলে এই যে বিক্রিয়কের যে শক্তি, এইটুকুকে কি বলবো, বিক্রিয়কের যে শক্তি এইটুকুকে বলবো ইআর, রিঅ্যাক্ট্যান্ট। তারপরে সর্বোচ্চ যে শক্তি এইটুকুকে বলবো কি বলবো, এইটুকুকে বলবো ইম্যাক্স, এইটুকুকে বলবো ইম্যাক্স। তারপর বলো না তুমি, তারপর এইটুকুকে বলবো উৎপাদের শক্তি ইপি। দেখো 300 ইপি 300 জুল, ইম্যাক্স 800 জুল, ইয়ার হচ্ছে বিক্রিয়কের শক্তি। তাহলে এইটুকু হচ্ছে বিক্রিয়কের শক্তি, সবসময় ভূমি থেকে নিবা, ভূমি থেকে এইটুকু হচ্ছে বিক্রিয়কের শক্তি, সর্বোচ্চ শক্তি, উৎপাদের শক্তি। এবং এটাকে বলা হয় শক্তি পর্বত। এই যে পাহাড়ের মতো যেটা দেখতেছো, দিস ইজ কল শক্তি পর্বত। এই পাহাড়ের মতো যেটা দেখতেছো, পাহাড়ের মতো, এটা একটা পাহাড়ের মতো দেখতে, পাহাড়ের মতো মনে হচ্ছে, শক্তি পর্বত, দিস ইজ কল শক্তি পর্বত।
তাহলে এটাকে এভাবে যুক্ত করে দিলে আবার বিশ্রী দেখায়, তুমি চাইলে একটু আলাদাভাবেও করতে পারো এটাকে তুমি চাইলে একটু এই সাইড করে দিতে পারো, এই যে এটা, তো এই যে এটা হচ্ছে আসলে ইপি এই। তাহলে এই হচ্ছে আমার শক্তি পর্বত। এখনও সক্রিয়ণ শক্তি তোমাকে বুঝাইতে পারি নাই, এখনও সক্রিয়ণ শক্তি এই শব্দটা এখনও আসে নাই, পুরো পড়াই ফেলছি, এই শব্দ এখনও আসে নাই, পুরো পড়িয়ে ফেলেছি, এখনও সক্রিয়ণ শক্তি শব্দটা ইউজ করি নাই। অতঃপর জনতার মঞ্চ কাঁপিয়ে আগমন ঘটবে কবির নাম সক্রিয়ণ শক্তি। এবার সক্রিয়ণ শক্তি আসবে মঞ্চের মধ্যে। তাহলে ইয়ার পড়ালাম, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ইয়ার হচ্ছে বিক্রিয়কের শক্তি 500 জুল এবং বিক্রিয়ক শুরুতে থাকবে, এরপর বিক্রিয়া চলছে, ম্যাক্সিমাম শক্তি 800 জুল, ম্যাক্সিমাম শক্তি অবস্থান্তর অবস্থা, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর উৎপাত হয়েছে 300 জুল, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার অতঃপর জনতার মঞ্চ কাঁপিয়ে কবি আসবে, কবির নাম হচ্ছে সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি পড়ানোর জন্য এত পড়া, এই যে আমি 45 মিনিট ক্লাস নিয়েছি, 45 মিনিট শুধু একটা শব্দ এখনো বুঝাইতে পারি নাই, সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি বোঝানোর জন্য আমাকে 45 মিনিট ধরে বকবক করতে হয়েছে। অথচ আফসুস আমাদের বইপত্রগুলোতে কিন্তু আমাদেরকে দেখা যায় সক্রিয়ণ শক্তি পড়ানো হয় কিভাবে। সক্রিয়ণ শক্তি পড়ানো হয় ডেফিনেশনটা লিখে দিয়ে শেষ, এরকম একটা চিত্র এঁকে দে, নাম্বারিং করে দে, চিহ্নিত করে দে, শেষ। আমি তোমাকে চিত্র আঁকি নাই, সক্রিয়ণ শক্তি বলি নাই, আমি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, ব্যাকগ্রাউন্ড থেকে, বাংলা ফিলিং থেকে, এই যে বাংলা ফিলিং থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে তারপর এখানে এসেছি। এখনও সক্রিয়ণ শক্তি শব্দটা বলতে পারি নাই তোমাকে। এবার দেখো সক্রিয়ণ শক্তি কাকে বলে। সক্রিয়ণ শক্তি বলে বিক্রিয়কের কাছে যা ছিল, এটা বিক্রিয়কের শক্তি, বিক্রিয়কের কাছে যা ছিল বিক্রিয়কের শক্তি 500 জুল, তার বিক্রিয়া করার জন্য যা দরকার, তার বিক্রিয়া করার জন্য কিন্তু এক্সট্রা যা দরকার, আরও যা দরকার, তার কাছে 500 আছে, বিক্রিয়া করার জন্য দরকার 800। তাহলে এক্সট্রা কতটুকু ধার করতে হবে, তার এক্সট্রা কতটুকু লাগবে, তার এক্সট্রা কতটুকু লাগবে, এই যে 300 জুল, 500 আছে, 800 দরকার, তাহলে আর এক্সট্রা 300 জুল দরকার। এই যে এই 300 জুল পেলে সে কী করতে পারবে, শরীরকে গরম করে বিক্রিয়া করতে পারবে। তাহলে এখন আছে সে বিক্রিয়ক হিসেবে, বিক্রিয়া করছে না সে, এই যে আছি বিক্রিয়ক হিসেবে আছি, বিক্রিয়া করছি না। যেই মাত্র আমি 300 জুল পেয়ে যাব, আমার নাচানাচি শুরু হয়ে যাবে, আমার লাফালাফি শুরু হয়ে যাবে, আমি বিক্রিয়া করা শুরু করে দিব, তাহলে আমি সক্রিয় হয়ে গেলাম। আমার কাছে 300 জুল আসলেই আমি সক্রিয় হব, আমার কাছে 300 জুল না আসলে আমি সক্রিয় না। তাহলে যেইটুকু শক্তি আসলে আমি সক্রিয় হয়ে যাই, দিস ইজ কল সক্রিয়ণ শক্তি। ওই এক্সট্রা যেটা আসলে সক্রিয় হই, আমি নিষ্ক্রিয়, এখন আমি বিক্রিয়া করব না, করব না বিক্রিয়া, আমি বিক্রিয় কোনো 500 জুল আমি বিক্রিয়া করব না, আমাকে 300 দাও তারপর বিক্রিয়া করব। তাহলে যেইটুকু আমাকে এক্সট্রা দিলে, এক্সট্রা যেটুকু দিলে, আমার কাছে তো ভাই 500 আছেই, আমাকে আর 300 দাও, ওই যেটুকু এক্সট্রা দিলে আমি লাফালাফি শুরু করে দিই, বিক্রিয়া করি, বিয়ে করে ফেলি, বিক্রিয়া করে ফেলি, ওইটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তাহলে সক্রিয় হওয়ার জন্য এক্সট্রা যে শক্তি দরকার, বিক্রিয়া করার জন্য এক্সট্রা যে শক্তি দরকার, দিস ইজ কল সক্রিয়ণ শক্তি। ডেফিনেশনটা এখানে লিখে দিচ্ছি ঘটা করে, সবাই ভালো করে খেয়াল করো। এখানে ডেফিনেশনটা লিখে দিচ্ছি সুন্দর করে, সবাই ভালো করে খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো। এই জায়গায় ডেফিনেশনটা লিখে দিচ্ছি এবার, অতঃপর ডেফিনেশনটা লিখে দিচ্ছি, ফাইনাল ডেফিনেশনটা। সক্রিয় হওয়ার জন্য অথবা বিক্রিয়া করার জন্য এক্সট্রা, ওয়ার্ডটা বলবা, অবশ্যই বলবা এক্সট্রা, মানে আরও যে শক্তি দরকার, তাই সক্রিয়ণ শক্তি। তার মানে সক্রিয়ণ শক্তিকে এ দিয়ে প্রকাশ করা হয়, এ ফর অ্যাক্টিভেশন। সক্রিয়ণ শক্তিকে এ দিয়ে প্রকাশ করি, এ ফর অ্যাক্টিভেশন। তাহলে ই এর সমান হচ্ছে ই ম্যাক্স মাইনাস ই আর। তার মানে ম্যাক্সিমাম শক্তি থেকে ই আর বাদ দিলে ওই এক্সট্রা শক্তিটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে এক্সট্রা শক্তি, এটা হচ্ছে এক্সট্রা শক্তি, এক্সট্রা শক্তিটা আমি পেয়ে যাব যদি আমি ই ম্যাক্স থেকে ই আর বাদ দিই। এটাই হচ্ছে ইএ, ইএ মানে অ্যাক্টিভেশন এনার্জি, মেন শক্তি, এটাই হচ্ছে সক্রিয়ণ শক্তি। ওকে,
এবার সবাই বলো যে এতক্ষণ ধরে বকবক করলাম সক্রিয়ণ শক্তি তোমরা বুঝতে পেরেছো কিনা। বুঝতে পারলে লিখে নাও। সক্রিয়ণ শক্তিটা সবার শেষে লিখবা। আগে এইটা লিখো, তারপর এইটা লিখো, তারপর নিচে করে এটা লিখবা সবার শেষে। তবে পরীক্ষায় এই ডেফিনেশন হবে না, পরীক্ষার জন্য ডেফিনেশন লিখে দিব, এটা ফিলসের ডেফিনেশন। লিখে নাও আগে এতটুকু, তারপর বলো সবাই আসলে ফিল করতে পারছো কিনা। আমার কাজ হচ্ছে তোমাদেরকে ব্যাপারগুলো ফিল করানো, আমার অন্য কোনো কাজ নাই। আমার কাজ একটাই, তোমাদেরকে ব্যাপারগুলো ফিল করানো। বললামই ইপি সবসময় ইয়ার থেকে কম হবে না, বেশিও হতে পারে। ইপিটা ইয়ারের বেশি হতে পারে, কমও হইতে পারে, তবে ইম্যাক্সের বেশি হবে না। ওকে, সবাই ফিল করতে পারছো কিনা বলো, সক্রিয়ণ শক্তি বুঝতে পেরেছো কিনা বলো, সক্রিয়ণ শক্তি ভালো মতো বুঝতে পেরেছো কিনা বলো। ওকে, ঠিক আছে, নাইস, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার পরীক্ষায় কি লিখবো? পরীক্ষায় লিখবা বিক্রিয়া করার জন্য বিক্রিয়ক অণুর আরও যে শক্তি দরকার, সক্রিয়ণ শক্তি না। পরীক্ষায় কি লিখবা? পরীক্ষায় তোমাদের বইয়ে যে ডেফিনেশনটা আছে সেটা লিখবে আর কি, বইয়ের ডেফিনেশনটা। আমরা তো এগুলো মুখস্থ করি না, শুধু ফিলের ডেফিনেশন মুখস্থ করি। বইয়ে কি লিখছে দেখো, বইয়ে বলছে সক্রিয়ণ শক্তির ডেফিনেশনটা দিয়েছে বই থেকে দিয়েছে, কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের একটি অংশ পারস্পরিক আণবিক সংঘর্ষ দ্বারা বা অন্য কোনো উপায়ে বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করে, বিক্রিয়া গ্রহণের উপযুক্ততা অর্জন করে, তাকে সক্রিয়ণ শক্তি বলে। অনেক কঠিন সংজ্ঞা। তো আসলে বইয়ে যে ডেফিনেশনটা দিচ্ছে তোমাদেরকে বই থেকে পড়ে শোনালাম। বইয়ের ডেফিনেশনটা একটু কঠিন, বাট পরীক্ষায় বইয়েরটাই লিখতে হবে, আমার এটা লিখলে হবে না। এটা তুমি বোঝার জন্য, বোঝাটা ইম্পর্টেন্ট আগে। বইয়ে বলছে যে বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা আরও বেশি যে শক্তিটা দরকার হয়, তাহলে বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা আরও বেশি যে শক্তিটা দরকার হয় তাকে সক্রিয়ণ শক্তি বলে। অনেকটা আমার সাথে মিল আছে। বিক্রিয়কের গড় শক্তি হচ্ছে এটার চেয়েও আরও যেটা বেশি দরকার পড়ে ওইটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তোমাদের বইয়ের ডেফিনেশনটা আছে, লিখে নিবে। তো এই হচ্ছে সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি বুঝাইলাম, টাইমও মনে হয় বেশ ভালোই হয়েছে, 10:30টার মতো হয়ে গেল। আমরা এখনও বাকি আছে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়াটা বুঝাতে হবে। তাপ উৎপাদী আর তাপহারী বিক্রিয়াটা বুঝাতে পারলে আজকের ক্লাসটা শেষ করব, আদারওয়াইজ আজকের ক্লাস শেষ করব না। তাহলে এখন আমরা চলে যাব তাপ উৎপাদী আর তাপহারীতে। আর যারা আমার কেমিস্ট্রি সেকেন্ড পেপার বেছে পরীক্ষাতে আছো, তোমরা পরে পরীক্ষা দিতে পারবে, টেনশন নিও না, পরীক্ষা আমি নিয়ে নিব। তাহলে এখন আসো তাপ উৎপাদী এবং তাপহারী। ওকে, তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া সবাই ভালো করে খেয়াল করো। তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়াটা ভালো করে খেয়াল করো। তাহলে আমি মুছে দিচ্ছি, সক্রিয়ণ শক্তি শেষ। এবার তাপ উৎপাদী এবং তাপহারী এই ব্যাপারটা দেখাবো, তারপরে একেবারে সক্রিয়ণ শক্তিটা শেষ করব। ঠিক আছে, সো দেখো তাপ উৎপাদী এবং তাপহারী এই ব্যাপারটা একটু ভালো করে দেখো সবাই। ওকে, একটা ছক করবো, একটা ছক করলেই হয়ে যাবে। তোমরা আমার সাথে সাথে ছক করে ফেলো খুব দ্রুত। তোমরা আমার সাথে সাথে একটা ছক করে ফেলো, হয়ে যাবে এতেই। তাপ উৎপাদী আর তাপহারীর একটা ছক করে ফেলো, ঠিক আছে? খুব দ্রুত করবে। এটা হচ্ছে তাপ উৎপাদী আর এটা হচ্ছে তাপহারী। ওকে, আচ্ছা। তো প্রথম যে লাইনটা লিখব, 1 নাম্বার লাইন, সেটা হচ্ছে পরিবেশে তাপ ছেড়ে দিবে আর এখানে পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে, পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে। তারপর 2 নাম্বার লিখো, 2 নাম্বার হচ্ছে শক্তি চিত্রটা আঁকবো। 2 নাম্বার শক্তি চিত্রটা আঁকবো, শক্তি পর্বত।
শক্তি পর্বতের মধ্যে এটা হচ্ছে ER, Emax, এটা নিচে নেমে যাবে EP, Emax। তো এখানে ERটা বেশি থাকবে, ERটা বড় থাকবে, আর EPটা ছোট থাকবে। বুঝাই দিব আমি, তাহলে একটু ওয়েট করো, বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে EP আর এটা হচ্ছে ER। Emax তো সেমই আছে, সমস্যা নাই, Emax নিয়ে, এটা হচ্ছে Emax। আচ্ছা, 3 নাম্বার লিখো তাহলে, এটা হচ্ছে শক্তিচিত্র। 3 নাম্বারে লিখো ERটা বেশি হবে, EP কম হবে। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি, একটু পরে বুঝতে পারবে। আর এইখানে দেখো, এখানে উল্টো ঘটনাটা ঘটবে। এই এটা তাপহারের ক্ষেত্রে ERটা বেশি, EPটা বেশি থাকবে, ERটা কম থাকবে। তাহলে 3 নাম্বার লিখো এখানে, ERটা কম থাকবে, EPটা বেশি থাকবে। ওকে, এবার ফিল আসো, এবার ফিল দিব। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কেন এটা হচ্ছে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কেন এটা হচ্ছে, সেটার ফিলিংসটা দিব। এবার ফিলিংসটা দিব, তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমাদের ফিলিংসটা দিব। সবাই ফিলিংসটা একটু ভালো করে খেয়াল করো সবাই। ওকে, সবাই ফিলিংসটা একটু খেয়াল করো, এই দুটার ফিল। ওকে, লিখা শেষ, ফিলটা খেয়াল করো, ফিল দিয়ে শেষ করে দিচ্ছি ক্লাসটা, ফিল দিয়ে শেষ করে দিচ্ছি, দেখো ভালো করে। তাপ উৎপাদী আসো, ফার্স্ট অফ অল তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আসো। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমার কাছে ছিল ER, আমার কাছে ছিল মনে করো 500 ছিল। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মনে করো আমার কাছে 500 ছিল, তাহলে এটা 500। বিক্রিয়ার পর আমার কাছে আছে 300, তাহলে EPটা মনে করো 300, মনে করো এটা 300, এটা 500। তাহলে আমার কাছে 500 ছিল, এখন আমার কাছে আছে 300, তাহলে আর 200 কই? আর 200 আমি বিলাই দিয়েছি, আমার 500 টাকা ছিল, আমি 200 টাকা পরিবেশে বিলিয়ে দিয়েছি। নাও পরিবেশ, তুমি নাও, পরিবেশ নাও, 200 টাকা নাও, আমার 300 থাকলেই হবে। আমার কাছে 500 টাকা ছিল, আমি পরিবেশকে 200 দিয়ে দিয়েছি, আমার কাছে আর 300 আছে। তাহলে আমার 500 নিয়ে যাত্রা শুরু করেছি, 500 ছিল, বিক্রিয়া শেষে 300 আছে, আর 200 গেল কই? 500 ছিল, বিক্রিয়া শেষে 300 আছে, আর 200 গেল কই? পরিবেশে 200 গিয়েছে, তাহলে পরিবেশে তাপ ছেড়ে দিয়েছে কতটুকু? 200। তাহলে বিক্রিয়ার শুরুতে 500 ছিল, বিক্রিয়ার পর 300 আছে, তাহলে 200 পরিবেশকে দিয়েছি, পরিবেশে তাপ ছেড়ে দিয়েছি। এই কথাটাই লিখবো 4 নম্বরে। 4 নম্বরটা পরীক্ষায় লিখিও না, 4 নম্বরটা হচ্ছে ফিল। 500 ছিল, মনে করো 500 ছিল, 300 আছে, বিক্রিয়া শেষে 300 আছে, 500 ছিল, বিক্রিয়া শেষে 300 আছে, তাহলে বাকি 200 পরিবেশে বিলিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদী। পরিবেশে বিলিয়ে দেওয়া মানে তাপ ছেড়ে দিয়েছি, এটাই হচ্ছে তাপ উৎপাদী। এরপর এটার ফিলিংসটা দেখো, তাহলে পরিবেশে বিলিয়ে দিলেই তাপ উৎপাদী। তাহলে বুঝতে পারছো যে সবসময় যেটা ছিল সেটা বেশি হবে, আর যেটা আছে সেটা কম হবে, কারণ ওই বাকিটুকু আমি বিলিয়ে দিব। আমার কাছে 500 টাকা আছে, এরপর আমি কিছু বিলিয়ে দিব, তারপর বিলিয়ে দেওয়ার পর বাকিটা আমার কাছে থাকবে, তাহলে আমার ERটা বেশি থাকবে, শেষে আমার কম থাকবে। এটা হচ্ছে তাপ উৎপাদী, বিলিয়ে দেওয়ার জন্য তাপ বিলিয়ে দিব। আর এখানে দেখো তাপহারীর ক্ষেত্রে, আমার শুরুতে কম ছিল, শুরুতে 500 ছিল, পরবর্তীতে মনে করো আমার 700 হয়ে গেছে, 700 হয়ে গেল। তাহলে আমার 200 কি হলো? আমার কাছে 500 ছিল, পরবর্তীতে আমার 700, তো আমি আর 200 টাকা তাহলে ধার নিয়েছি পরিবেশ থেকে। পরিবেশ আমার 500 ছিল, পরিবেশকে বললাম 200 দাও, পরিবেশ 200 দিল, তাহলে আমার 700 হয়ে গেল। তাহলে পরিবেশ থেকে তাপ গ্রহণ করে। তাহলে আমরা এটার ফিলটা দিব কি? এটার ফিল হচ্ছে 500 ছিল, বিক্রিয়া শেষে 700 হলো, বিক্রিয়া শেষে
700 হলো, তাহলে 200 পরিবেশ থেকে গ্রহণ করেছে বলেই 700 হয়েছে। তাহলে পরিবেশ থেকে গ্রহণ করলে তাপ হারি, তাই ER এর চেয়ে ইপিটা বড় হবে, শেষে বেশি হবে। পরিবেশ থেকে গ্রহণ করেছে, শেষে বেশি হবে। যা ছিল পরিবেশ থেকে গ্রহণ করে বেড়ে গেছে, শেষে বেশি হবে, সেটা হচ্ছে তাপহারি। সো এভাবে করে আমরা তাপ উৎপাদন এবং তাপহারির এই ব্যাপারটা দেখতে পারলাম। তাপ উৎপাদন এবং তাপহারির এই ব্যাপারটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এখানে, ঠিক আছে? ওকে ভাইয়া, সো আজকে এইটুকুই থাকবে। আগামী ক্লাসে আমরা বাকি টপিকগুলো দেখবো। আমাদের আরও অনেকগুলো টপিক বাকি ছিল, কভার করতে পারি নাই। যাই হোক, তোমরা এতটুকু বুঝতে পারলো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।